অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রকিবুল হাসান, প্রভাষক রসায়ন। বরাবরের মতো আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের পূর্ববর্তী ক্লাসে আমাদের আলোচনা ছিল আবহাওয়া নীতি কি, আবহাওয়া নীতি অনুসারে অরবিটালের শক্তির ক্রম, অতঃপর ছিল ইলেকট্রন বিন্যাস, আয়নের ইলেকট্রন বিন্যাস, এগুলো ছিল। আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো আগে সলভ করছি এগুলো হলো পলির বর্জন নীতি, আবহাওয়া নীতি। তখন হুন্ডির নীতি একটা নীতি আছে, বিজ্ঞানী হুন্ড প্রদান করেন, তার নাম অনুসারে এটা বলে হুন্ডির নীতি। হুন্ডির নীতি অনুসারে আমাদের ইলেকট্রন বিন্যাস করব, আর হুন্ডির নীতিটা কি আমরা শিখবো আজকে। হুন্ডের নীতিটা হলো সমশক্তির অরবিটাল নিয়ে। যেমন আমরা শিখেছিলাম যে পি অরবিটাল হলো তিনটি, একটা পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি অরবিটাল হলো পাঁচটি, একটা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আর এফ অরবিটাল 7টি। এরকম এফ অরবিটাল 7টির নাম হলো এফ এক্স ওয়াই জেড, এফ ওয়াই জেড স্কোয়ার, এফ এক্স জেড স্কোয়ার, এফ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এফ ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, আর এফ জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর একটা হলো এফ জেড কিউব। এই যে তিনটা পি অরবিটাল, এদের শক্তি সমান, 5টা ডি অরবিটাল, এদের শক্তি সমান, 7টা এফ অরবিটাল, এদের শক্তি সমান। এই সমশক্তি অরবিটালগুলোতে ইলেকট্রন যে প্রবেশ করবে এই বিষয়ে বিজ্ঞানী হুন্ডের নীতি। তাহলে এই নীতি অনুসারে হুন্ডের নীতিটা যদি আমরা বলি যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকে, এবং এই বিজোড় ইলেকট্রনের স্পিন হবে একমুখী। অর্থাৎ এরকম যদি সমশক্তির অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন যাবে, অতঃপর যদি কোনো ইলেকট্রন থাকে পরে আরেকটা করে যাবে। অর্থাৎ সমশক্তির অরবিটালে ইলেকট্রনগুলো জোড়া ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সবগুলো বেজোড় ইলেকট্রন না হবে। অর্থাৎ এক সিরিয়ালে প্রথমে একটি করে ইলেকট্রন দিতে হবে একমুখী স্পিনে, অতঃপর বিপরীত স্পিনে প্রবেশ করাইতে হবে। তাহলে যদি আবার আমরা একটু বলি যে নীতিটা যদি আসে পরীক্ষা 1 নম্বরের জন্য, আমরা এভাবে দিব যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকে, এবং বিজোড় ইলেকট্রনের স্পিন হবে একমুখী। আর মাঝে মাঝে আমাদের এই নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস যখন নির্ণয় করতে বলবে আমরা এইভাবে নির্ণয় করব। যেমন আমরা প্রশ্নে লিখছি যে হুন্ডের নীতি কি, এই নীতির আলোকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই যে কোনো মৌলের ক্ষেত্রেই লেখা যাবে। আমরা এই কয়েকটা শিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা যেটা সাধারণ নীতিতে জানতাম ওইটা আমরা লিখব 1s2 2s2। 2pটাকে ভেঙে লিখতে হবে, যেমন 2px, 2py, 2pz। তো ইলেকট্রন আছে মোট 2টা, তাহলে যাবে 1 1 0। মানে একটা প্রথমে 2টা পরে 0 0 এরকম হওয়া সম্ভব না। প্রথমে একটা করে যাবে, অতঃপর যদি থাকে আরও যাবে। যে বক্স পদ্ধতিতে যদি আমরা অঙ্কন করি, বক্স পদ্ধতিতে 1s মানে হলো একটা অরবিটাল, 1s মানে একটা অরবিটাল, 2s মানে একটা অরবিটাল, 2p হলো 3টা অরবিটাল। একসাথে দিব সমশক্তির। তাহলে 1s এ ইলেকট্রন আছে 2টা, ইলেকট্রনের স্পিন আমরা দেখাবো একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। আর 2s এ ইলেকট্রন 2টা, এখানে আমরা দেখাবো একটা উপরের দিকে একটা নিচের দিকে। আর 2p অরবিটাল ইলেকট্রন একটা, তাহলে আমরা এখানে দেখাবো একটা শুধু উপরের দিকে। আর যেহেতু এটাতে কোনো ইলেকট্রন নাই তাই আমরা এভাবে লিখব যে 2টা ইলেকট্রন থাকলে স্পিন হবে প্রথমে একটা উপরমুখী একটা নিচেমুখী। স্পিনটা আমরা তীর চিহ্ন দ্বারাও দেখাতে পারি, অর্ধ তীর চিহ্ন দ্বারাও দেখাতে পারি। তাহলে এখানে যে স্পিনগুলো দেখানো হয়েছে এটা হলো পুরাপুরি তীর চিহ্ন দ্বারা। কারণ কেউ যদি এটা এরকম লিখে যে এখানে একটা উপরে দিল আর একটা নিচে দিল, এরকম হবে না। মানে একটা ইলেকট্রন থাকলেই সেটা উপরমুখী স্পিনই দিতে হবে। এটা উপরমুখী, মানে একটা বেজোড় থাকলেই স্পিন তার একমুখী হবে, উপরমুখী হবে। 2টা 2 রকম হওয়া চলবে না। তাই এটা এরকম করেই সবসময় দিতে হবে যে একটা থাকলে আমরা স্পিন দিব এরকম উপর দিকে। মানে এই স্পিনগুলো পূর্ণ তীর চিহ্ন না ব্যবহার করে আমরা ইচ্ছা করলে একটু অর্ধ তীর চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি। এটা কীরকম? এটা এখানে 2টা ইলেকট্রন, প্রথমে 1s, তাহলে এই যে একটা অর্ধ তীর আর একটা অর্ধ তীর, এই হলো একটা 2টা। তারপরে এখানে 2s এ 2টা ইলেকট্রন,
অর্ধতীর টুপিতে একটা একটা ইলেকট্রন অর্ধতীর দ্বারাও প্রকাশ করা যাইতে পারে। তাহলে এটা নিজেদের ইচ্ছার উপর নির্ভর করবে। এখানে পূর্ণ তীর বা অর্ধতীর যাই যেরকমই দেই, কিন্তু দিতে হবে একমুখী, একটা একটা থাকলেই একদিকে যাবে। তাহলে অনুরূপভাবে যদি আমরা এটা কার্বনের ক্ষেত্রে লিখলাম, যদি নাইট্রোজেনের ক্ষেত্রে হয়, নাইট্রোজেনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হলো 7, তাহলে ইলেকট্রন বিন্যাসটা একটু পরিবর্তন হবে, যেখানে 0 আছে ওইখানে শুধু 1 হবে। তো নাইট্রোজেনের 7-এর ক্ষেত্রে শর্ত হলো যেহেতু 7 1:2:4, তাহলে 5, 6, 7 নম্বর ইলেকট্রনটা যেতে যাবে। তাহলে এইখানেও বক্স পদ্ধতিটাও আমাদের এরকমই থাকবে যে একটা একটা ইলেকট্রন যাবে, এইখানে একটা ইলেকট্রন হবে। এটা নাইট্রোজেনের ক্ষেত্রে হলো আমাদের প্রযোজ্য হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস যদি নির্ণয় করতে বলে। তারপর অক্সিজেনের ক্ষেত্রে আমাদের নিয়ম হলো ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এক্ষেত্রে আমরা স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাস করছি অক্সিজেন 8, তাহলে এখানে হলো 1:2:2p4 ছিল স্বাভাবিকভাবে, যেহেতু 4টা ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের হলো যে 2 1 1, প্রথম একটা একটা যাওয়ার পরে এখানে আবার আরেকটা আসবে, তাই এখানে 2 হবে। আর 2pতে এরকম যেহেতু 2টা একটা বিপরীত স্পিনে দিতে হবে। এই হলো আমাদের অক্সিজেনের ক্ষেত্রে বিন্যাস। তারপরে ফসফরাস সালফার একই নীতিতে হবে, আমরা শুধু সালফারেরটা দেখাচ্ছি, ফসফরাসেরটা পাওয়া যাবে এমনিতেই। আমরা যদি সালফারের ইলেকট্রন বিন্যাসটা দেখি, সালফারের হলো 16। এই 16-র ক্ষেত্রে নিয়ম হলো 1:2:2, 2p6, কিন্তু 2pটা লেখা যাবে না, লিখতে হবে 2px, 2py, 2pz, ভেঙে ভেঙে লিখতে হবে। আর যেহেতু 6 থাকলে 2 2 2 যাবে। তারপর 3s2, আর তারপর ছিল আমাদের 3p4, 3p4ও লেখা যাবে না, লিখতে হবে 3px, 3py, 3pz। এখানে যেহেতু ইলেকট্রন 4টা, তাই 2 1 1। তাহলে আমাদের বক্স পদ্ধতি যদি অঙ্কন করি, তো 1s 2s 2p, তারপর আঁকাইতে হবে আমাদের 3s একটা ঘর, s মানে একটা ঘর, আর আঁকাইতে হবে 3p, 3p মানে 3টা ঘর। তাহলে 1s ইলেকট্রন 2, তাই 2টা, 2s-এও 2, 2px, 2py, 2pz দুইটা, তাই এখানে সবটি ফিল আপ হয়ে যাবে। 3s-এও 2টা থাকলে স্পিনেতে আছে, উল্টা পাল্টা থাকবে। 3px-এ 2টা থাকলে এত, 3py একটা, z একটা। তাহলে এই হলো আমাদের হুন্ডের নীতির মূল কথা, যে এই নীতিতে ইলেকট্রন বিন্যাস যদি আমরা চাই, তারপর আমরা এভাবে করব। অতঃপর যে আমাদের পড়া আছে বর্ণালী সম্পর্কে কিছু আলোচনা, আমরা আজকে অল্প একটু আলোচনা করব, সামনের ক্লাসে বাকিগুলো ইনশাল্লাহ আলোচনা করব। বর্ণালী সম্পর্কে আলোচনার ক্ষেত্রে প্রথমেই বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমাগুলো আগে মুখস্থ করতে হবে। তো বর্ণালী আলোচনার ক্ষেত্রে আমাদের লাগবে যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন বর্ণের তড়িৎচুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। তাহলে আমার এখানে অনেকগুলা তরঙ্গ দৈর্ঘ্য আছে, যেমন মহাজাগতিক রশ্মি, এক্সরে রশ্মি, গামা রশ্মি, তারপর অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। তাহলে আমাদের এতগুলো মনে রাখার এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আর আমাদের সিকিউর জন্য 3টা বিশেষভাবে মনে রাখতে হবে। একটাকে বলে অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি, এটাকে ইংরেজিতে বলে আল্ট্রাভায়োলেট রশ্মি, সংক্ষেপে বলে ইউভি রশ্মি। এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হলো 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এটা মিটারে নিলে 10⁻9 দিয়ে আমরা ভাগ করে দিব, 10⁻9 দিয়ে গুণ করে দিব, আর 10⁹ দিয়ে ভাগ। এটা একটু মুখস্থ রাখতে হবে। তারপরে সিরিয়ালটা আমাদের দৃশ্যমানকে ইংরেজিতে বলে ভিজিবল, তো এটা আমরা দৃশ্যমান হিসেবেই শিখব। দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার, 780। অতঃপর যে রশ্মি তাকে বলে অবলোহিতর ইংরেজি হলো ইনফ্রারেড রেডিয়েশন, তাই সংক্ষেপে বলে আইআর রশ্মি। এই আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হলো আমাদের 780 থেকে 10⁶ ন্যানোমিটার, অনেক বড় একটা সীমা। তাহলে এই 3টা রেঞ্জ আমরা
সৃজনশীলের জন্য মনে রাখবো, আর এমসিকিউর জন্য আমাদের সবগুলোই মনে রাখতে হবে। আর দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 380 টু 780, এগুলোর মধ্যে আবার দৃশ্যমান আলো আমরা জানি 7টা, বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, তারপর হলো সবুজ, কমলা, হলুদ, লাল। এগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমাগুলো আলাদা করে মুখস্থ করতে হবে। আমরা এইগুলো একটু লিখে দিচ্ছি যে দৃশ্যমানটা আলাদা করে মনে রাখতে হবে, এটারই অঙ্ক বেশি আসে। দৃশ্যমানের সীমা হলো 380 টু 780। এর মধ্যে আবার আলাদা আলাদা আছে বেগুনি, নীল, আসমানি, বেনিয়া সহ কলা যেটাকে আমরা বলি। তো বেগুনির রেঞ্জ আমরা মনে রাখবো, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 380 থেকে 424 ন্যানোমিটার। তারপর বেগুনি, নীল, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হলো 424 থেকে 450 ন্যানোমিটার। আসমানি, অতঃপর আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হলো 450 থেকে 500 ন্যানোমিটার। বেনিয়া সবুজ, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 500 থেকে 575 ন্যানোমিটার। তারপর হলো হলুদ সহ কলা, হলুদ, হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 575 থেকে 590 ন্যানোমিটার। কমলা, কমলার তরঙ্গ দৈর্ঘ্য হলো 590 থেকে 647 ন্যানোমিটার। পরে হলো লাল, লালের তরঙ্গ দৈর্ঘ্য হলো 647 থেকে 780 ন্যানোমিটার। আমাদের এই মানগুলো আলাদা আলাদা মুখস্থ রাখতে হবে। আমরা এই মানগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে এগুলোর কিছু অঙ্ক আছে আমাদের, এই অঙ্কগুলো যখন আমরা সলভ করব এই মানগুলো লাগবে, তাহলে এই মানগুলোর সাথে অঙ্কের একটা সম্পর্ক আছে। তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বর্ণালী সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।